তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। ছিল মনে মনে গানটা তখন আমার আধুনিক গানে আমি একদম নিমগ্ন। সবাই সত্য সুন্দা, ধনকানুর আলম, তারপরে আলাউদ্দিন আলী, শেখ সাদি খান, এরা চুটিয়ে সব গান করছেন, দেবু ভট্টাচার্য, ওনারা ফিল্মে গান করছেন, আমরা গাইছি। আমাদের কোন দিকে তাকানোর সময় নেই, এত বেশি ভালো ভালো গান গাইতে হচ্ছে। ওই সময় আমার গান হয়েছে দেখো তো তখনকার দিনে দয়াল কি সুখ তুমি পাও, কিংবা আমার সবথেকে প্রিয় গান হচ্ছে বৈশাখী মেঘের কাছে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সাথে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। যদি স্বীকৃতি চাইতে আমার সবথেকে বড় হলো যে ধরো 60-এর দশক থেকে গান গাইতে শুরু করেছে, এখন পর্যন্ত মানুষ আমার গান শুনতে পছন্দ করে, আগ্রহ ভরে। আমি যখন লাইভ প্রোগ্রাম করি তখন শত শত টেলিফোন আসে। মানুষের ভালোবাসা তো বিরাট পুরস্কার। অনেক একেবারে এখনকার দিন মজুরের মানুষরাও আমার গান শোনে, বড় বড় পণ্ডিতরাও আমার গান শোনে। এটা এত বেশি জনপ্রিয়তা পায় নাই, কিন্তু এত বেশি সমাদৃত, এরকম সমাদৃত গান বাংলাদেশে খুব কম আছে। কখনো আমার মাকে, একটা বিখ্যাত কবিতা, এটা সুর করেছিলেন সত্যদায়, আমারই গাওয়া, পরবর্তীতে একটা অ্যালবামে যুক্ত হয়েছে। কিন্তু গানটা যেহেতু বড়, 5.5 মিনিটের গান, তাই টেলিভিশন রেডিওতে খুব কম চলে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানি গান গে। তখন ভারতে যুদ্ধ চলছে পাকিস্তানের সঙ্গে, 65 সালে 66-র দিকে আমাদের দিকে 6 দফা আন্দোলন চলছে, বিশাল আন্দোলন হচ্ছে। কিন্তু পাশ্চাত্য গানের সুরে, তখন ব্যান্ডও ছিল। একটা ব্যান্ড ছিল, তার নাম আমার ছোটোবেলায় বেশ মনে আছে, তার নাম ছিল উইন্ডি সাইড অফ কেয়ার, উইন্ডি সাইড অফ কেয়ার বলে একটা ব্যান্ড ছিল। তারপর রাজশাহীতে একটা রক ব্যান্ড ছিল, তার নাম ছিল হ্যারিক্যান। চট্টগ্রামে একটা ব্যান্ড বোধহয় ছিল, আমার কিন্তু মনে পড়ছে, সোলসের আগে। ফলে ব্যান্ডের গানের কিন্তু আমরাই পথ দেখিয়েছি, বাংলা ব্যান্ড, ভারত নয়। এমনকি বোম্বেও তো ব্যান্ড কনসেপ্টটা আসে। হচ্ছে যে বড়ো বড়ো পর্বত সমান প্রতিভা ছিলেন, তাদের কাছে আমরা কিছুই নয়, কিন্তু ব্যান্ড কনসেপ্টটা ভারতে খুব একটা আগে আসে। ওদের ছিল জ্যাজ চর্চাটা ভালো ছিল, আমাদের দেশে আবার জ্যাজটা ব্লুজ আরও পরে, আমাদের দেশে আবার জ্যাজটা ছিল। কিন্তু ব্যান্ডের আমরা সত্যি সত্যি ব্যান্ডের জন্য আমাদের বিরাট, আমাদের ছেলেমেয়ে তৎকালীন ছেলেদের বেশ বড় ভূমিকা আছে। পাশাপাশি চলতে আমরা আধুনিক গানের চর্চা করছি, ফোক গান, তখন লতিফ ভাই, আব্দুল আলিম ভাইদের গান মাঠে ঘাটে চলছে, এদিকে আমাদের গানও চলছে, ভারতের গানও চলছে। যে কারণে এক ঝাঁক শিল্পী তৈরি হচ্ছে 60-এর দশক থেকে। সারা পৃথিবীর অ্যানালিসিস করে দেখবা, চিত্রকলা, সঙ্গীত, সাহিত্য 60-এর দশক অদ্ভুত। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা সমাজে, আফ্রিকার মতো দেশে একটা সমাজে যখন কোনো সংঘাত হয়, তখন কিন্তু মানুষের জাগতিক ক্ষতিটা, বৈষয়িক ক্ষতিটা হয়, কিন্তু আত্মার দিক থেকে অনেক উন্নত হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত কবিতা লেখা হয়েছে, যত কবি তৈরি হয়েছে, উল্লেখযোগ্য কবি সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ধাক্কার ফলে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি
আমার প্রাণের বন্ধু অন্তরের অন্তর তুমি আমায় কইর না কোনোদিন এই গানটা একটা ডুয়েট গান ছিল সালমান শাহর শেষ ছবি এটা একটা রোম্যান্টিক গান সে আবার আমার গান খুব পছন্দ করে ওরই অনুরোধে আমাকে ওই গানটা গাইতে হয়েছে এবং আলাউদ্দিন আলীরও ইচ্ছা ছিল যে গানটা আমি করি মডার্ন আবার তার মধ্যে কিছু ফোক এলিমেন্ট আছে তুমি আমার মনের মানুষ মনের ভেতর এটা ইয়ে লেখা গাজী ভাই লেখা আলাউদ্দিন আলীর সুর এটা ছিল দ্বৈত গান সাবিনা ইয়াসমিনের সঙ্গে কিন্তু আমার একটা অংশ ছিল নায়কের মধ্যে আলাদা আলাদা যে কারণে মানুষ ভাবে যে এটা আমারই গান কিন্তু আসলে জনপ্রিয়তা পায় কিন্তু দুজনের সাবিনা এবং আমার 80-র দশকে যে পরিবর্তনটা এলো পাশ্চাত্য সঙ্গীতে ওরা কিন্তু মানে রক থেকে আর একটু অ্যাডভান্স করতে গিয়ে খুব কঠিন র্যাপ এলো গ্যারাজ মিউজিক এসব এলো মেটাল ধরো মেটাল যে পর্যন্ত ঠিক ছিল মেটাল পর্যন্ত ঠিক ছিল এই কারণে যে মেটাল করতে তারা একটু আলাদা করতে চাইলো যে আমরা যে ইনস্ট্রুমেন্টের মধ্যে যে একটা শব্দ আমরা ব্যবহার করি মেলোডিক অর্থাৎ সুরের যেখানে প্রাধান্য থাকে সেটাকে আমরা মেলোডিক বলি ওরা ওখান থেকে বের হতে চাই যে আমরা যে ইলেকট্রনিক একটা আর্টিফিশিয়াল শব্দ তৈরি করছি এইটা গানের মধ্যে ঢুকাবো এটা ভালো ছিল এই পর্যন্ত অ্যাকসেপ্ট করা গেছে কিন্তু তারপরে এখন তো আমেরিকা ব্রিটেন এদের অবস্থা খুব খারাপ কোনো শিল্পী তৈরি করতে পারছে না একটিও একটা নাম একটা নতুন শিল্পী গত 10 বছরে বলতে পারবো 20 বছরে বলতে পারবো একটিও পারবো ফলে এটার মূল কারণ কিন্তু আমি বলি যে প্রযুক্তি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছে কিন্তু প্রযুক্তি আমাদের মধ্যে ক্ষতিও করেছে প্রযুক্তি অনেক সময় তাই করে প্রযুক্তি কিন্তু ক্ষতিও করে উন্নতি লাভও করে কিন্তু ক্ষতিও করে যেমন একটা মনে আছে আমার খুব ছোটোবেলা একটা সাক্ষাৎকার শুনেছিলাম আমির খান সাহেব উনি বলতেন যে এখন আমাকে গান গাইতে হয় আমির খান সাহেবের মতো একজন শাস্ত্রীয় সঙ্গীতের অবতার তুল্য একজন মানুষ বলছি এখন আমাকে মাইক্রোফোনের সামনে গান গাইতে গিয়ে অন্যভাবে গলা ফেলতে হয় আগে যখন মাইক্রোফোন ছিল না তখন আমি একভাবে গান গাইতাম এখন আমি অন্যভাবে গাইতাম অর্থাৎ তুমি কিন্তু প্রযুক্তির হাতে ধরা খেয়ে গেলে অর্থাৎ প্রযুক্তি যেভাবে চাইবে সেভাবে তোমাকে দিতে হবে গল্প করলাম যে আমরা এখন ট্র্যাকে গান করি আগে রেকর্ডিং হয়ে যায় মিউজিক তারপর আমরা ভয়েস দিই কেটে কেটে গান গাই এটা তো প্রযুক্তি সুবিধা কিন্তু এখন যেটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন যে পরিস্থিতি দাঁড়াবে যে আমাকে গান গাইতে হবে না এমনও হবে আমাকে গান গাইতে হবে না আমি এক লাইন গেয়ে দেবো হ্যাঁ ওটা কোনো একটা জায়গায় কোনো একটা সিগন্যালে চলে যাবে পুরো গানটা রেকর্ড কিংবা তুমি বলছো যে একটা গান গাইতে হবে প্রেমের গান তো তুমি টিপ দিবা এআইকে বলবা যে রফিকুল আলমের কণ্ঠে আমি একটা এই সিকোয়েন্সের গান চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে 1.5 মিনিটের মধ্যে একটা বানিয়ে এই জিনিসটা শুধু গানকে ক্ষতি করছে না এই জিনিসটা পৃথিবীর সমস্ত মননশীলতাকে পরিবর্তন করছে এটা বড় ভয়াবহ একটা জিনিস চলচ্চিত্রের যে চাহিদাটা সেটা হলো মানে অডিওফোনিক চাহিদা নয় দৃশ্যগত চাহিদা যে একটা মেয়ে নাচছে একটা ছেলে মেয়ে নাচানাচি করছে ওটার সঙ্গে একটা গান লাগে এখনকার ছায়াছবির গান যেগুলো হচ্ছে সে গান কখনও কেউ মনে রাখতে পারবে না কিন্তু হলে গিয়ে ওটি নাচানাচি করবে এই বিনোদনটুকু পাবে এটার পরিবর্তনটা খুব স্বাভাবিক নিয়মই এসছে আমি মনে করি না যে কারো দুষ্টু চিন্তা থেকে এগুলো এসছে আমি এটা প্রয়োজনই এসছে সারা পৃথিবীতে ফিল্মের গান থাকবে বোম্বেতে তখন একটা গান বলতে পারবো জাফর ইকবাল আমার গানের এত ভক্ত ছিল যে তার জীবনে একটা বিপর্যয় এসেছিল পারিবারিক তো তখন তো মোবাইল ফোন তৈরি হয়নি প্রায় সপ্তাহে একদিন অনেক রাতে রাত 1টার দিকে ফোন করতো দিয়ে শোনাতো আমার এক হৃদয়হীনার গানটা ক্যাসেটে শোনাতো এবং ও এই গানটা ওর এত পছন্দ ছিল যে একবার ও স্টুডিওতে গিয়ে এক হৃদয়হীনার কাছে গানটা 10 বার রেকর্ডিং করেছিল ওটা ক্যাসেটে সে চালিয়ে দিয়ে সারা রাত শুনে আমাকে আমি দেখিয়েছি তো তারপরে আর একটা
আমার ক্ষতি করে দিল। কী ক্ষতি করলো শোনো, বললো যে ভাইয়া আমি তো এই গানটা লিপসিং করবো। আমি তো তুমি লিপসিং করবে তো তুমি তো জনপ্রিয় মানুষ, তোমার গান হয়ে যাবে। বুঝছেন না, না আমি টেলিভিশনে গান করবো, লিপসিংটা করবো। কাইফি আজমি সাহেব, কাইফি আজমি সাহেব শাবানা আজমির বাবা, ওনার সঙ্গে তো আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। উনি একটা কবিতাও আমাকে দিয়েছিলেন গান করবার জন্য, সেটা অবশ্য করা হয়নি। সেই কবিতাটার নাম হচ্ছে ईस्ट इज राइजिंग, इंग्लिश उर्दू एक कविता। मैं कोई दीवार नहीं, मैं कोई लिकार नहीं, এই ধরনের কথা ছিল। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে